বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজ আমরা একটি মালায়ালাম সিনেমা নিয়ে কথা বলতে যাচ্ছি, যার গল্পে এতগুলো টুইস্ট আছে যে তোমরা অবশ্যই এটি উপভোগ করবে। তাই এই ভিডিওটি স্কিপ করার ভুল করো না এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। সিনেমার শুরুতে স্টালিন নামের একজন তদন্তকারী অফিসারকে দেখানো হয়, যিনি তার দল নিয়ে একটি জায়গায় গিয়ে একজনকে গুলি করে হত্যা করেন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টালিনকে ডেকে জিজ্ঞাসা করেন যে আইন নিজের হাতে তুলে নিয়ে এনকাউন্টার করার সাহস তিনি কিভাবে পেলেন। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টালিনকে বকাঝকা করছিলেন যে স্টালিন নিয়ম মানেননি। এরপর ফ্ল্যাশব্যাক শুরু হয়। স্টালিন কেন সেই এনকাউন্টারটি করেছিলেন? দর্শককে নিয়ে যাওয়া হয় কয়েক সপ্তাহ আগের ঘটনায়। কেন স্টালিন এই এনকাউন্টার করতে বাধ্য হলেন? কি এমন ঘটেছিল যে একজন দায়িত্বশীল পুলিশ অফিসার আইনের সীমা লঙ্ঘন করে নিজের হাতে বিচার করলেন? এই ফ্ল্যাশব্যাক থেকেই আসল গল্প খুলতে শুরু করে। একটা হাই প্রোফাইল নাইট ক্লাবের পার্কিং লটে জন নামের একজন খুন হয়। সে একজন ধনী স্পয়েলড যুবক, যে তার বন্ধুদের সাথে পার্টিতে এসেছিল। লাশের পাশে একটা ছুরি আর একটি গির্জার লকেট পাওয়া যায়। দারোয়ানের কাছে পুলিশ জানতে পারে ঘটনার সময় সেখানে একজন মেয়েও অজ্ঞান হয়ে পড়েছিল। তাই পুলিশ কর্মকর্তারা সেই মেয়ের বয়ান নিতে তার বাসায় যায়। মেয়েটি বলে, আমি বন্ধুদের সাথে একটি পার্টিতে এসেছিলাম, কিন্তু পার্টিতে আমার আগ্রহ ছিল না, তাই আমি গাড়িতেই থেকে যাই। তারপর হঠাৎ আমি একটি গাড়ির হর্ন শুনতে পাই এবং বাইরে কি হচ্ছে তা দেখতে যাই। তখন আমি কালো পোশাক পরা এক ব্যক্তিকে দেখতে পাই, যে একজনকে হত্যা করে পালিয়ে যায়। ভয় পেয়ে আমিও দৌড়তে শুরু করি এবং একটি পিলারে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যাই। ঘটনাটি তদন্ত করার জন্য ডিজিপি স্ট্যালিনকে দুজন এসআই সহ নিযুক্ত করেন। স্ট্যালিন এবং অন্য অফিসাররা তখন ঘটনাস্থলে যায় এবং আবার দারোয়ানের সাথে কথা বলে। দারোয়ান বলে যে আমি কালো রঙের জ্যাকেট গায়ে দেয়া একজনকে পালিয়ে যেতে দেখেছি এবং সম্ভবত সেই তাকে খুন করেছে। স্ট্যালিন যখন ওই অজ্ঞান হওয়া মেয়ের ভাষ্য জানতে পারে, তখন তার মনে খটকা লাগে। জন কেন পার্টিতে না থেকে এখানে এসেছিল? মেয়েটি বা কেন এখানে এসেছিল? সে খুনির দৃষ্টিকোণ থেকেও ভাবতে শুরু করে কিভাবে সে এই খুনটা করল। এইসব ভাবার পর সে আবার সেই মেয়েটির কাছে যায় এবং জিজ্ঞাসাবাদ করে, এবং এবার মেয়েটি তাকে সত্যিটা বলে। মেয়েটি বলে যে জন এবং আমি পার্টিতে একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করি, তাই দুজনে একান্ত সময় কাটানোর জন্য পার্কিং লটে গিয়েছিলাম। দুজনেই যখন গাড়িতে সময় কাটাচ্ছিলাম, এমন সময় বাইরে থেকে হঠাৎ গাড়ির হর্ন শুনতে পাই। তাই জন ও আমি সেটি দেখার জন্য বাইরে যাই এবং খুনি জনকে সেখানেই হত্যা করে। এরপর আমি যখন সেখান থেকে পালাচ্ছিলাম, তখন একটি পিলারে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। মেয়েটি আরও বলে যে কিছুদিন পর তার বিয়ে ঠিক হয়েছে। এসব জানতে পারলে তার বিয়ে ভেঙে যাবে, তাই সে প্রথমে কিছুই বলেনি। এদিকে শ্রদ্ধা নামের এক টিভি রিপোর্টারের নিজ চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য ব্যক্তিগতভাবে এই ঘটনা নিয়ে ইনভেস্টিগেশন করছিল। সে টিভিতে প্রচার করে যে জন ছিল আইজির ভাতিজা। এদিকে খোঁজ নিয়ে জানা যায় জনের বিরুদ্ধে পূর্বে থানায় একটা অভিযোগ দায়ের করা ছিল। সেই অভিযোগটি রাধিকা নামের একটি মেয়ে করেছিল। স্ট্যালিন রাধিকার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে কেন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। রাধিকা বলে যে একদিন জন আমার কফি শপে এসে এক কাস্টমারের সাথে মারামারি করছিল, তারই আমি জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি, তবে তার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। স্ট্যালিন জনের বাড়ি গিয়ে তদন্ত শুরু করে। সে সেখানে মেয়ে এবং মাদক সংক্রান্ত কিছু জিনিস খুঁজে পায়, যা থেকে বুঝতে পারে যে জন মেয়ে এবং মাদক দুটোতেই আসক্ত ছিল। জনের বাড়ির লেটার বক্সে একটি ছবি পাওয়া যায়। তাতে লেখা ছিল যে জনকে মেরে ফেলা হবে এবং তার মৃত্যুর পর খুনি কিরণ নামের একজনকে মারার ক্লু দেয়। কিছুদিন পর স্থানীয় এক গির্জার পাশে একটি গাছের সাথে কিরণ নামের একজনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গাছের নিচে শুধু একটা পানির বোতল পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ, উৎসুক জনতা ও অন্যান্য মিডিয়া কর্মীরা ভিড় করে। পুলিশ সবাইকে সরিয়ে দেবার পর স্ট্যালিন সেখানে আসে। উপস্থিত পুলিশরা এটাকে আত্মহত্যা হিসেবে মনে করে। তারপরেও স্ট্যালিন মনে করে এটা একটা খুন। ময়নাতদন্তের রিপোর্ট আসে এটা একটা আত্মহত্যা।
তবে ওই বোতলের পানি ছিল কেমিক্যাল মিশ্রিত। স্ট্যালিন যখন জন ও কিরণ এ দুটো ঘটনাকে একত্রে বিশ্লেষণ করে, তখন তারা জানতে পারে দুজনেই একই স্কুলের 2017 ব্যাচের স্টুডেন্ট ছিল। এদিকে শ্রদ্ধা নামের যে রিপোর্টার ঘটনাগুলোকে খুব ব্যক্তিগতভাবে ইনভেস্টিগেট করছিল, সে এই কেসে বিভিন্ন লোকের ইন্টারভিউ নিয়ে খুব ভালো টিআরপি পাচ্ছিল। সে রাধিকার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে পুলিশ কেন তার কাছে এসেছিল এবং কেন সে জনের বিরুদ্ধে মামলা করেছিল। তবে রাধিকা এটাতে বিরক্ত হয়ে চলে যায়। স্ট্যালিনকে দেখা যায় সে গাছে ঝুলন্ত মৃতদেহের আশেপাশের রাস্তার ভিডিও ফুটেজ চেক করছে। ভিডিও ফুটেজে সে কালো হুডি পরিহিত একজনকে দেখতে পায়। পরদিন সে যায় কিরণের পরিবারের সাথে কথা বলতে। যখন তারা কিরণের বাবার সাথে কথা বলে ফিরছিল, ঠিক তখনই কিরণের বাবার কাছে একটা চিঠি আসে। কিরণের বাবা দৌড়ে গিয়ে স্ট্যালিনকে চিঠিটা দেয়। এই চিঠিটাও ছিল আগেরবার জনের বাসার লেটার বক্সে পাওয়া চিঠির মতো। সেখানে লেখা ছিল, কিরণকে মারার পর আমি দীপককে মারব। পুলিশ স্টেশনে এসে স্ট্যালিন ঘটনা দুটোর কমন ফ্যাক্টগুলো আলোচনা করতে থাকে। সে বলে, এখানে 3টে বিষয় কমন। 1, হিল ভ্যালি স্কুলের 2017 ব্যাচের স্টুডেন্ট। 2, একই হাতের লেখা চিঠি যেটা কিনা একই ক্যামেরায় তোলা। আর 3, প্রতিটা হত্যাকাণ্ড ঘটেছে শনিবার রাতে। পরে তাদের কাছে জনের হত্যাকাণ্ডের দিনের নাইট ক্লাবের পাশের একটি সিসিটিভি ফুটেজ এসে পৌঁছায়। এতে তারা নিশ্চিত হয় যে এটা কোনো সাধারণ সাইকোপ্যাথ সিরিয়াল কিলার নয়। কিলার একজন মেয়ে এবং এই হত্যাকাণ্ডের পিছনে তার ইন্টেন্স মোটিভ আছে। স্ট্যালিন জন ও কিরণের ঘনিষ্ঠ বন্ধুদের ব্যাপারে খোঁজ নিতে বলেন, যারা ওই কলেজে একই ব্যাচে একসাথে পড়েছে। এদিকে পরের শনিবার দেখা যায় দীপক নামের এক মিনিস্টারের ছেলে কিছু নেশা জাতীয় দ্রব্য গাড়িতে করে শহরের বাইরে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছিল। কিলারকেও দেখা যায় তার পিছনে বাইক নিয়ে যেতে। বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে পুলিশ দীপকের পিছু নিলে কিছু দূর যাওয়ার পর পুলিশ নেশাদ্রব্য সহ যার গাড়িটি পায়, কিন্তু দীপককে সেখানে দেখা যায় না। কয়েকদিন পর তার লাশ ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল দিয়ে দূষিত একটা পুকুরে পাওয়া যায়। স্ট্যালিন সেখানে গিয়ে দীপকের মৃতদেহের পাশে একটা খেলনা কার দেখতে পায়। এবারও কিলার দীপকের বাসায় চিঠি পাঠায়, তবে এবার আর অন্য কারো নাম মেনশন করেনি। তাই পুলিশ অফিসার দিয়া বলে, হয়তোবা এই সিরিয়াল কিলিং এখানেই শেষ। কিন্তু স্ট্যালিনকে বিমর্ষ দেখায়। সে বলে, ক্লু আসলে চিঠিগুলো নয়, ক্লু হচ্ছে মৃতদেহের পাশে থাকা উপকরণগুলো। প্রথম মার্ডারের পর ক্লু হিসাবে রাখা হয়েছিল গির্জার লকেট, তাই দ্বিতীয় মার্ডার হয়েছে গির্জার কাছে। আবার দ্বিতীয় মার্ডারের পর ক্লু হিসাবে রেখেছিল কেমিক্যাল পূর্ণ পানির বোতল, আর তাই তৃতীয় লাশটি পাওয়া গেছে কেমিক্যাল পূর্ণ একটা পুকুরে। আর এবার আমরা পেয়েছি একটা খেলনা গাড়ি, তাই পরের মার্ডারটি হয়তো ঘটবে একটা গাড়িতে। দীপক যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ দীপকের গাড়ির পিছনে যাওয়া সেই বাইকের নাম্বার বের করে। পরে বাইকের মালিকের বাড়িতে গিয়ে দেখা যায় কালো হুডি পরিহিত সেই বাইকের মালিক আসলে সেই কফি শপের ওনার রাধিকা। স্ট্যালিন রাধিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। রাধিকা জানায়, কয়েক বছর আগে দীপক তার ছোট বোনকে ফাঁদে ফেলে নেশা করিয়ে ধর্ষণ করে এবং পরে রাস্তায় ফেলে চলে যায়। ভারসাম্য হারিয়ে তার ছোট বোন তখন সেই রাস্তাতেই ট্রাকের নিচে পড়ে মারা যায়। সে তখন কিছু করতে পারেনি, কারণ দীপকের বাবা মিনিস্টার ছিল। তাই সে প্রতিশোধ নিতে চেয়েছিল। এজন্য সে ওই দিন দীপকের পিছু নিয়েছিল, কিন্তু সে দীপককে মারতে পারেনি। তার আগেই কেউ একজন দীপককে মেরে ফেলেছে, আর বাকি খুনগুলোর সাথে তার কোনো সম্পর্ক নেই। এদিকে পুলিশ দীপকের বাসার ল্যাপটপে একটা ভিডিও ফুটেজ পায়। সেখানে দেখা যায় দীপকরা 4 জন মিলে একটা মেয়ের মুখ বস্তা দিয়ে বেঁধে গ্যাংরেপ করছে, আর মূলত এই ভিডিওতে থাকা 4 জনের মধ্যে 3 জনকে খুন করা হয়েছে। স্ট্যালিন নড়ে চড়ে বসে। সে এবার এই সিরিয়াল কিলারের মোটিভ বুঝতে পেরেছে, আর সে এটাও বুঝতে পেরেছে যে পরবর্তী টার্গেট কে হতে পারে। সে আর দেরি না করে সেই হিল ভ্যালি স্কুলে যায় এবং চতুর্থ জনের খোঁজ বের করে ফেলে। তার নাম আলতাভ। সেই সাথে ভিকটিমের মেয়েটির বাড়িতেও দেয়। মেয়েটির নাম কল্যাণী। কল্যাণীর বাবার কাছে মেয়েটির সম্পর্কে জানতে চাইলে তার বাবা বলে, আমার মেয়েটি পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু এই জানোয়ারগুলো আমার মেয়েটির জীবন ধ্বংস করে দিয়েছে। লজ্জা আর অপমানে আমার মেয়ে এই গ্রাম থেকে চলে গিয়েছে। স্ট্যালিন তার বাবার কাছ থেকে কল্যাণীর একটা পুরাতন ছবি নেয়।
ছবি দেখে উপস্থিত সবাই চমকে ওঠে, কারণ ছবিটি আর কারো নয়, সেই টিভি রিপোর্টার শ্রদ্ধার। সেখান থেকে ফিরে তারা সরাসরি শ্রদ্ধার বাড়িতে হানা দেয়, কিন্তু শ্রদ্ধা ততক্ষণে বাসা থেকে চলে গিয়েছে। শ্রদ্ধার রুমমেটের কাছে তারা তার রুমটি দেখতে চায়, আর রুমে গিয়ে দেখে জন, কিরণ, দীপক আর আলতাফের পেপার কাটিং ছবি। শ্রদ্ধার রুমমেট বলে যেহেতু ও ইনভেস্টিগেটিভ জার্নালিজম করত, তাই এগুলো তো তার কাজেরই অংশ। স্ট্যালিন বুঝতে পারে এভাবে শ্রদ্ধাকে আটকানো যাবে না, তাই সে ফাঁদ পাতে। সে আলতাফকে থানায় ডেকে দেখা করে তাকে সমস্ত বিষয় খুলে বলে, তাকে তাদের পুরাতন পাপের ভিডিওটি দেখায়। কিন্তু এইসব ধনীর দুলালরা এগুলোকে থোড়াই কেয়ার করে। আলতাফের প্রভাবশালী বাবার কারণে আলতাফকে জেলে আটকিয়ে রাখাও যায় না। আলতাফ থানা থেকে চলে যায়। স্ট্যালিন চিন্তায় পড়ে যায়। সবগুলো ঘটনা তার মাথায় ঘুরতে থাকে। হঠাৎ তার মনে পড়ে যে ভিডিওতে দেখা যাচ্ছে 4 জন, তাহলে ভিডিওটি কে করেছে? তাই সে গিয়ে আলতাফের আড্ডায় আবার হানা দেয়। প্রথমে আলতাফ পঞ্চম ব্যক্তির নাম জানাতে না চাইলেও পরে সে জানায় তাদের ক্লাসমেট লিওন ভিডিওটি করেছিল। কিন্তু তখন তো লিওনের প্রোটেকশনের ব্যাপারে পুলিশের তো কোনো প্রস্তুতিই ছিল না। সে রাতেই লিওন নামে সে ক্লাসমেটকে কিলার তার স্টোরে আটক করে। পরে সিলিন্ডার দিয়ে মাথা থেতলিয়ে মেরে ফেলে। পরে বডিটি টেনে এনে একটা কারের ভিতরে রাখে। পরে পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে লিওনের বডিতে তারা একটি হিল ভ্যালি লেখা রিংসহ চাবি পায়। আর লিওনের বাসায় পৌঁছে যায় সেই চিঠি, আর তাতে লেখা লিওনকে মারার পর আলতাফকে মারব। স্ট্যালিন প্রচণ্ড চাপে পড়ে যায়। সে কি করবে বুঝতে পারছে না। সে সেই কলেজে গিয়ে চাবিটি দেখিয়ে প্রিন্সিপালকে বলে তারা এই চাবি সম্পর্কে কিছু জানে কি না। উত্তরে প্রিন্সিপাল জানায় তারা কিচ্ছু জানে না। আবার অন্যদিকে তারা আলতাফকেও ফলো করতে থাকে। একদিন আলতাফ যখন বাসায় ফিরছিল, তখন শ্রদ্ধা তার পথ হাটকিয়ে তাকে মারতে যায়, কিন্তু স্ট্যালিন এসে শ্রদ্ধাকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় শ্রদ্ধাকে ভিডিওটি দেখিয়ে স্ট্যালিন প্রশ্ন করলে শ্রদ্ধা সব কিছু স্বীকার করে নেয়। সে জানায় যে প্রতিশোধ নেওয়ার জন্য সে খুনগুলো করেছে, কিন্তু স্ট্যালিন বুঝতে পারে সে আসলে খুনগুলো করেনি। এর পিছনে হয়তো শ্রদ্ধার অন্য কোনো সঙ্গী আছে। খুনি জানতো যে আলতাফকে পুলিশ ফলো করছে। আলতাফকে এত সহজে খুন করা সম্ভব না, তাই পুলিশকে ডাইভার্ট করার জন্য খুনি এই প্ল্যানটি করেছে। সে শ্রদ্ধাকে প্রশ্ন করে, রেপ করার সময় তোমার তো মুখ ঢাকা ছিল, তাহলে কে কে এই কাজ করেছে তা তুমি কিভাবে জানলে? শ্রদ্ধা এসব কিছুর উত্তর দেয় না। স্ট্যালিন চিন্তায় পড়ে যায়। শ্রদ্ধার বাবার কাছে পাওয়া ছবি আর চিঠি আকারে পাওয়া ছবিগুলো একই ধরনের, এগুলো একই ক্যামেরা থেকে তোলা। তাই ছবির দিকে তাকাতেই স্ট্যালিনের মাথায় আইডিয়া আসে, হয়তোবা এই ক্যামেরাম্যানই শ্রদ্ধার খুনের সঙ্গী। শ্রদ্ধার ছবিটিতে জানালার কাঁচের মধ্যে ক্যামেরাম্যানের চেহারা আবঝা আবঝা কিছুটা দেখা যাচ্ছিল। তাই স্ট্যালিন একজন টেকনিশিয়ান নিয়ে এসে ইমেজ আপস্কেল করে শ্রদ্ধার ক্যামেরাম্যানের চেহারা বের করে। এরপর সোজা যায় সেই ক্যামেরাম্যানের বাসায়। সে স্বীকার করে যে শ্রদ্ধার ছবিটি সে শ্রদ্ধার বাবার দোকানের সামনে তুলেছিল, আর বাকি ছবিগুলো সে হিল ভ্যালি বোর্ডিং স্কুলে পড়ার ওয়ার্ডেনের নির্দেশে তুলেছিল, যেটা নির্মল নামের একটা ছেলে তার রুমের দেয়ালে লিখেছিল। পরে সে নির্মলের ব্যাপারে বলতে থাকে, নির্মল ছিল একটা সহজ সরল ছেলে। সে অষ্টম শ্রেণীতে পড়ত। তার বাবা মারা যাওয়ার পর তাদের অনেক আর্থিক সংকট দেখা দেয়, তাই তার মা তাকে এই স্কুলে রেখে যায়। ওর শারীরিক গঠন ছেলেদের মতো হলেও তার মনটা ছিল মেয়েদের মতো। সে স্কুলের কারো সাথে মিশত না, সবসময় ডিপ্রেশনে থাকত। জন ও তার বাকি বন্ধুরা সবসময় তাকে অত্যাচার করত। এদের থেকে মুক্তি পেতে নির্মল তার মাকে ফোন দিয়ে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য বললেও তার মা তাকে সেখানেই থাকতে বলতো। একসময় তাকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এদিকে ধনীর দুলাল আলতাফের মনে তার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটানোর ইচ্ছা জাগে। তাই সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে গার্লফ্রেন্ড নিয়ে তার বাবার হিলভ্যালি হোটেলে যায়, এবং সেখানেই কিলার তার গার্লফ্রেন্ডের চোখের সামনে তাকে খুন করে, আর ক্লু হিসেবে রেখে যায় একটা ঘড়ি। তবে আলতাফের বাসায় যে চিঠিটি পাঠানো হয় সেটার মধ্যে পরবর্তী ভিকটিমের নাম কালি দিয়ে মুছে দেয়া থাকে, আর লেখা থাকে তাকে মেরে ফেলতে চাই যে সব কিছু নীরবে দেখে গেছে। খবর পেয়ে স্ট্যালিন শ্রদ্ধার কাছে গিয়ে রেগে বলে, ইটস ওভার, আমরা পেয়ে গেছি হিল ভ্যালি স্কুলের নির্মল, এখন দ্রুত মুখ খোলো। উপায় না পেয়ে শ্রদ্ধা বলতে থাকে, নির্মল স্কুল সময়ের বাইরে আমার বাবার দোকানে আসতো,
এতে করে তার সাথে আমার বন্ধুত্ব হয়। যেদিন আমাকে রেপ করা হয়েছিল সেদিন নির্মলই আমাকে বলেছিল কারা আমার সাথে এই জঘন্য কাজ করেছিল। ততক্ষণে ডিজিপি অস্থির হয়ে স্ট্যালিনকে বকাঝকা করতে থাকে। বলে, তোমার উপর ভরসা করে একটা কেস দিলাম, অথচ তুমি এখন পর্যন্ত সলভ করতে পারছো না। স্ট্যালিন ফিরে যায় সেই হিল ভ্যালি স্কুলের প্রিন্সিপালের কাছে। তাকে প্রশ্ন করেন সেই নির্মলের সাথে কি হয়েছিল। উত্তরে প্রিন্সিপাল বলেন, নির্মল সেই গ্যাং রেপের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল। স্কুলের রেপুটেশন বাঁচানোর জন্য আমি জন ও তার বন্ধুদের বাবার কাছে টাকা নিয়ে পুলিশ অফিসার সেলভা দিয়ে কেসটা ধামাচাপা দিই, আর নির্মলকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়ে স্কুল থেকে বের করে দেই। স্ট্যালিন প্রিন্সিপালকে বলে, এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জন খুন হয়েছে, তাই হতে পারে পরবর্তী টার্গেট আপনি, কারণ আপনি সব কিছু জানার পর নীরবে দেখে গেছেন, কোনো ব্যবস্থা নেননি। এরপর স্ট্যালিন ওই পুলিশ অফিসার সেলভার সাথে কথা বলতে যায়। তবে ঘুষখোর সেলভা নিজেকে নির্দোষ দাবি করে। সে বলে যে ওই কেসটা বানোয়াট ছিল। তবে তার কাছে জানতে পারে যে নির্মল ওই ঘটনার কয়েক মাস পর ক্লক টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। সবাই আবার ভ্যাবাচাকা খেয়ে যায়, তাহলে এতগুলো খুন কে করল? এদিকে আলতাফের গার্লফ্রেন্ড ওই খুনির স্কেচ আঁকতে পুলিশকে হেল্প করে। স্কেচ দেখার পর সবাই বুঝতে পারে খুনি আর কেউ নয়, নির্মলের মা বিমলা। স্ক্রিনে ভেসে ওঠে অ্যাক্সিডেন্টে নির্মলের বাবা মারা যাওয়ার পর বিমলার আর্থিক অবস্থা। নির্মলের বাবার অনেক টাকা ঋণ ছিল। পাওনাদারেরা টাকার জন্য বিমলার সাথে খারাপ ব্যবহার করত। কেউ কেউ আবার ফিজিক্যাল হওয়ার প্রস্তাবও দিত। এসব দেখে নির্মল সহ্য করতে পারত না, ডিপ্রেশনে চলে যেত। তাই বিমলা তার ছেলেকে দূরে রাখতে চাইছিল। স্কুল থেকে বের করে দেওয়ার পর সে বাড়িতে এনে বিমলা নির্মলকে প্রশ্ন করে সে আসলে এমন করছে কেন। নির্মল বলে, এই ৫ জন মিলে আমার বন্ধুকে রেপ করেছে, আর এরা সব সময় আমার উপর অত্যাচার করে। বিমলা বলে, তাহলে তোমার স্কুলের ম্যানেজিং কমিটির কাছে গিয়ে সব খুলে বলা উচিত। কিন্তু নির্মল বলে, এসব করে কোনো লাভ হবে না। নির্মল ভাবে তার মাও আমাকে বিশ্বাস করছে না, তাই সে ওয়াচ টাওয়ারের উপর থেকে আত্মহত্যা করে। সেই থেকে বিমলা শপথ নেয় যারা তার ছেলের মৃত্যুর জন্য দায়ী সে তাদের কাউকে ছাড়বে না। স্ট্যালিন খোঁজ নিয়ে দ্রুত নির্মলের মায়ের বাসায় যায়। তবে বাসায় গিয়ে সে তাদের পুরনো ছবির অ্যালবাম ছাড়া আর কিছুই পায় না। পরের শনিবার স্ট্যালিন ভাবে যেহেতু পরবর্তী ক্লু হলো ঘড়ি আর নির্মলও একটা ক্লক টাওয়ার থেকে আত্মহত্যা করেছিল, তাই সে দ্রুত সেখানে পৌঁছে যায়। গিয়ে দেখে নির্মলের মা স্কুলের ওয়ার্ডেনের গলায় ছুরি ধরে আছে। স্ট্যালিন তাকে বোঝানোর চেষ্টা করে নির্মল সবার শেষে যাকে মারতে চেয়েছে সে আসলে ওয়ার্ডেন নয়, অন্য কেউ। কিন্তু নির্মলের মা বলে, ওয়ার্ডেন সবকিছু জানার পরেও চুপ করেছিল, তাই তাকে মরতে হবে। আমার ছেলের শেষ ইচ্ছা আমাকে পূরণ করতেই হবে। এ কথা বলে সে ওয়ার্ডেনের কাঁধে ছুরি বসিয়ে দেয়। উপায় না দেখে স্ট্যালিন গুলি করতে বাধ্য হয়। ফলে নির্মলের মা টাওয়ারের ওপর থেকে পড়ে যায়। পরবর্তীতে হাসপাতালে ওয়ার্ডেন চিকিৎসা নেওয়ার সময় পুলিশদের জানায়, আমার উচিত ছিল নির্মলকে হেল্প করা, কিন্তু আমি তা করিনি। এজন্য সৃষ্টিকর্তা একটা অ্যাক্সিডেন্টে আমার একমাত্র ছেলেকে কেড়ে নিয়েছে। তারপর আমি একদিন নির্মলের মায়ের দেখা পাই এবং তাকে তার ছেলের ওপর হওয়ার সমস্ত নির্যাতনের ঘটনা খুলে বলি। এসব শুনে নির্মলের মা কান্নায় ভেঙে পড়ে। যাই হোক, সিন চলে আসে বর্তমান সময়, যেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা স্ট্যালিনকে ডেকে জিজ্ঞাসা করছিল কেন সে বিমলাকে সরাসরি বুকে গুলি করে মেরে ফেলে। স্ট্যালিন জানায়, আমি যেটাকে ভালো মনে করেছি সেটাই করেছি এবং ভবিষ্যতেও সেটাই করব। আমার আর কিছুই বলার নাই, আপনাদের যা অ্যাকশন নেয়ার নিন। এটা বলেই স্ট্যালিন সেখান থেকে উঠে চলে যায়। পরে ডিজিপি তাকে প্রশ্ন করে, আচ্ছা, নির্মলের শেষের উইশটা তো ওয়ার্ডারকে নিয়েছিল না, তাহলে কাকে নিয়েছিল? শেষ খুনটা সে কাকে করতে চেয়েছিল? উত্তরে স্ট্যালিন বলে, সব সত্য সবসময় জানতে হয় না স্যার, কিছু সত্যকে আমার সাথেই কবরে যেতে দিন। আসলে স্ট্যালিন নির্মলের কেস স্টাডির সময় বিমলার ফটো অ্যালবাম ঘেঁটে বুঝতে পারে সে তার মাকেও মেরে ফেলতে চেয়েছিল, কারণ নির্মলের মা নির্মলের ওপর হওয়া অত্যাচারের কথা বিশ্বাস করেনি, তাকে সময় দেয়নি। নির্মল ছোট বাচ্চা ছেলে, তাই সে তার মায়ের সমস্যাগুলো অনুধাবন করতে পারেনি। আর এ বিষয়টি বিমলাও বুঝতে পেরেছিল যে তার ছেলের শেষ ইচ্ছা তাকেই মেরে ফেলা। এজন্য সে বিমলাকে গুলি করার জন্য উস্কে দেয় আর বলে যে আমার ছেলের শেষ ইচ্ছা আমাকে পূরণ করতেই হবে।
এভাবে সে নিজের ছেলের ইচ্ছাতেই ক্লক টাওয়ারের উপর গুলি খেয়ে নিচে পড়ে মৃত্যুবরণ করে। তো বন্ধুরা, আজকের মুভির গল্পটা এখানেই শেষ। সত্যি বলতে কি, এই ছবিটা একটা ডার্ক টান টান ইনভেস্টিগেটিভ থ্রিলার, যেখানে প্রতিশোধ, ন্যায় বিচার আর আইনের মাঝে একটা গভীর মোরাল ডিলেমা চলে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আমার চ্যানেলটা নতুন, তাই লাইক দাও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো, যাতে পরের ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে আজকের জন্য। পরের ভিডিওতে দেখা হবে। স্টে টিউনড।